বাংলাদেশের অন্যতম প্রধান চিনিকল, এশিয়া মহাদেশের বৃহত্তম ২৩০ বছরের প্রাচীন আম গাছ, এই জেলার মানুষের আতিথেয়তা, বলছিলাম ঠাকুরগাঁওয়ের কথা। তো আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমি যদি একটা লিফট পাই 2 রাকাত নফল নামাজ পড়ব। ভোদা উপজেলা থেকে আমরা মুজিরহাট পর্যন্ত একটা লিফট পাই। তো আমরা ট্রাক্টরে লিফট পাইছি, এখান থেকে ডাইরেক্ট ঠাকুরগাঁও পর্যন্ত একটা লিফট পাইছি। স্টপ কোয়ার্টার মসজিদে আমরা নামাজ পড়ে বের হলাম আমি আর সুমন। তো আমাদের জন্য দাঁড়িয়ে আছে বড় ভাই, ওই যে বাইক নিয়ে দাঁড়ায় আছে। তো আজকে হচ্ছে ওইখানে থাকবো আমরা। আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণে ইতিমধ্যে আমি 27তম জেলা ঠাকুরগাঁও এসে পৌঁছেছি। ঠাকুরগাঁও নামতেই আমাদের পিঠা দিয়ে আপ্যায়ন করেন ভাইয়েরা। ঠাকুরগাঁওয়ে আপাতত একটা মেসে আছি। সো উত্তরবঙ্গটা আসলে আমার ঘুরে দেখতে তেমন একটা কষ্ট হচ্ছে না থাকা খাওয়া নিয়ে, কারণ আমার ফ্রেন্ড সুমনের পরিচিত ভাই ব্রাদারের। ঠাকুরগাঁও সকালে আমাদের মেলে হচ্ছে ভর্তা, ডাল, তারপর হচ্ছে ডিম দিল। অনেকদিন পরে আসলে ডাল ভর্তা খাচ্ছি। গতকাল রাতে এই ম্যাচে ছিলাম ছোট ভাইয়ের এখানে। আমরা এখন আছি ঠাকুরগাঁওয়ের বলাকাতে, বঙ্গবন্ধু সড়ক। এখান থেকে আমরা যাব জাদুঘরে। লিফট নেওয়ার চেষ্টা করতেছি, যদিও পাচ্ছি না সকাল সকাল। বলাকা থেকে চৌরাস্তা পর্যন্ত লিফট পাই। আর লোকায়ন জাদুঘর কাছে ভেবে আমরা 40 মিনিট ধরে হাঁটতেছি। হাঁটার পর লোকেশনে দেখাইলো যে এটা কলেজের পাশে। এখন লোকালরা বলতেছে আরো 5 কিলো। তা আমাদের আরো 5 কিলো হচ্ছে হাঁটতে হবে। এখানে কোনো ধরনের লিফট পাচ্ছি না। আমরা হাঁটতে হাঁটতে ঠাকুরগাঁওয়ের গ্রামীণ পরিবেশের সাথে একদম মিশে যাই। কিছু দূর হেঁটে গেলে আমরা একটা ট্রাক্টরে লিফট পাই। দীর্ঘ 1 ঘন্টা পায়ে হেঁটে এবং 2টা লিফটের সাহায্যে হচ্ছে চলে আসলাম লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে। আমরা টিকিট ছাড়া প্রবেশ করাতে আমাদের অনেক কিছুই দেখতে দেয়নি, তবে লোকায়ন জাদুঘরে অনেক কিছু ছিল। 1 ঘন্টা পায়ে হেঁটে এখানে হুদে আসলাম, কিছুই দেখতে পেলাম না। ভিতরে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে ভিতরের একটা লোক। ঢুকার পর হচ্ছে যা তা ব্যবহার, যাই হোক পরে এখান থেকে কোনোভাবে হচ্ছে আমরা চলে আসছি। আর ভিতরে প্রবেশ করি নাই, ওর ব্যবহার আমাদের ভালো লাগে নাই। টাকাটা বড় কথা না। যাই হোক এখন চলে যাচ্ছি হচ্ছে আবার ঠাকুরগাঁও যাচ্ছি। লিফট পাইতেছি না এই অঞ্চলে আসলে। অটো আসতেছে যাচ্ছে, কিন্তু অটোতে বলতেছি না লিফটের কথা। আর ট্রাক্টর মাক্টর পাচ্ছি না, দেখা যাক আবার কয়েক ঘন্টা হাঁটা লাগে। আমরা লোকায়ন মিউজিয়াম থেকে চলে যাচ্ছি, একটা অটোতে লিফট পাইছি। ভাইয়া হচ্ছে সদরে আমাদের গ্রহণ করে নেয়, আমাদেরকে লিফটে নেয়। আর চৌরাস্তা থেকে এখন আমরা যাব বালিয়াডি। আমাদেরকে চৌরাস্তায় নামিয়ে দেয় অটোটা। এটা হচ্ছে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্রিজ, আর এটা টাঙ্গন নদী। আমরা 3 কিলোর মতো একটা লিফট পাইছি। বাইকে করে সোজা চলে আসলাম ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডে। ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড বাইরে থেকে দেখতে যতটা সাদামাটা মনে হয়, ভিতরের জগৎটা অন্যরকম। চলুন শুরু করা যাক। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত চিনিকল, যা 1958-59 সাল থেকে চিনি উৎপাদন শুরু করে এবং এটি বাংলাদেশ চিনি খাদ্য ও শিল্প কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়, যা স্থানীয় আখ চাষিদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করে। মিলটি তার উৎপাদন প্রক্রিয়া এবং শিল্প কাঠামোর জন্য পরিচিত, যদিও মাঝে মাঝে আখ উৎপাদন সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যা স্থানীয় কৃষকদের জীবিকার প্রভাব ফেলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও চিনিকল লিমিটেডে। প্রতিষ্ঠাকালীন সময় এই মিলে দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ছিল 1016 মেট্রিক টন ও চিনি উৎপাদনের ক্ষমতা ছিল 10,160 মেট্রিক টন। সামগ্রিকভাবে ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এই অঞ্চলের শিল্প ও কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও এর কার্যক্রমে কিছু অর্থনৈতিক ও লজিস্টিক চ্যালেঞ্জ রয়েছে। এবার শুরু করা যাক চিনি উৎপাদন প্রক্রিয়া। প্রথমে কৃষকদের থেকে আখ সংগ্রহ করে, এরপর বিশাল রোলারের সাহায্যে আখ পিষে রস বের করা হয় এবং ছোবড়া আলাদা করা হয়। আখের রসে থাকা ময়লা, তন্তু এবং অন্যান্য অশুদ্ধি দূর করতে চুন ও সালফার ব্যবহার করা হয় এবং গরম করা হয়। পরিষ্কার করা রসকে বাষ্পীভবন যন্ত্রে ঘন করা হয়, যার ফলে এতে চিনির ঘনত্ব বাড়ে এবং এটি ঘন সিরাপে পরিণত হয়। এই ঘন সিরাপকে ঠান্ডা করে স্ফটিক বা চিনির দানা তৈরি করা হয়। এখানে কি টেস্ট করা হয় আঙ্কেল? চিনি জি, চিনি দানা। চিনির দানা না? এখানে হচ্ছে আপনার চিনির দানা টেস্ট করা হয় আর কি। চিনির যে ময়লা গুড়টা সেটা হচ্ছে এখানে এসে জমা হয়। এটা হচ্ছে সর্বশেষ ধাপ, যেখানে হচ্ছে প্যাকেজিং করা হয় আর কি। এটা হচ্ছে সর্বশেষ ধাপ।
যেখানে চিনি প্যাকেজিং করা হয়। বিশাল এই চিনির ফ্যাক্টরিতে আমাকে ক্ষুদ্র পিঁপড়ার মতো দেখাচ্ছে। সুগার মিলস থেকে একটা লিফট পাইছি, কতটুকু নেয় জানি না, দেখা যাক আমাকে কতটুকু নেয়। পল্লী বিদ্যুৎ বাজার থেকে ভাইয়া হচ্ছে আমাদের বালিয়াডাঙ্গি পর্যন্ত নামিয়ে দিছে। আমরা এখন ওই 100 বছর পুরনো আম গাছটা দেখতে যাবো। এখান থেকে হেঁটে নাকি 5 মিনিট লাগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া। মোড় থেকে ডাঙ্গি বাজার পর্যন্ত লিফট পাইছি, তো ডাঙ্গি বাজার থেকে হরিণমারি পর্যন্ত আরও একটা ট্রাক্টরের লিফট পাইলাম। আধারদিঘি বাজারে নামাজ কালাম পরে আমরা চলে আসি হরিণবাড়ি হাট। সো এখানে হচ্ছে প্রাচীন সেই ঐতিহাসিক আম গাছটা অবস্থিত। আর সূর্যপুরি আম গাছের এখানে ঢুকতে হলে আপনার 20 টাকা টিকিট দিতে হবে। তো আমরা বলি যে আমরা টাকা ছাড়া ঘুরতেছি, রাজি হয় না, পরে 10-20 টাকা থাকে দুইজনে, তো 1 ঘন্টা সুমনে দেয় আর কি। এইটা হচ্ছে সেই প্রাচীন ঐতিহাসিক আম গাছ। আসসালামু আলাইকুম। আমার পিছনে দৈত্য আকার যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 230 বছরের পুরনো একটি গাছ। এই গাছটিকে দেখলে আপনার বট গাছ মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে আম গাছ। এই গাছটি 2 থেকে 2.5 বিঘা জমির উপর বিস্তৃত। এটার উচ্চতা হচ্ছে 70 ফুট। আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ আম গাছ হচ্ছে এই গাছটা। আমরা যদিও অফ সিজনে এসেছি, এখন আম নেই। প্রতি বছর এই আম গাছে 100 থেকে 120 মণ আম ধরে। এই আমগুলো টক মিষ্টি রসালো হলেও এই আমের ওজন প্রায় 200 থেকে 300 গ্রাম। সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন এই গাছটির আনুমানিক বয়স হচ্ছে 230 বছর। এই গাছটির মূলত মালিক হচ্ছে 2 জন, হাবিলদার মোহাম্মদ সাইদুর মোল্লা এবং মোহাম্মদ নুরুল ইসলাম। আপনারা যদি কখনো ঠাকুরগাঁও আসেন, তাহলে অবশ্যই বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি ইউনিয়নের এই 100 বছর পুরনো দৈত্য আকার গাছটি দেখে যাবেন। আম গাছটা দেখা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। দেখা যাক এখান থেকে কোনো লিফট পাই কিনা। যেহেতু গ্রামীণ পরিবেশ, আমরা লিফট পাচ্ছিলাম না, তাই গ্রামীণ পরিবেশটা দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি। বালিয়াডাঙ্গি থেকে আমরা এই ট্রাক্টরে করে আসি আর কি। ঠিক আছে বাবা। আমরা এখান থেকে পায়ে হেঁটে আবারও চলে আসলাম দিগন্ত ছাত্রাবাসে। সো এখান থেকে আমরা চলে যাব। প্রত্যেকটা জেলায় হচ্ছে আমরা 1 রাত করে থাকতেছি, কারণ হচ্ছে সামনে নির্বাচন, না হলে আরো থাকা হতো। সো এখন যাব হচ্ছে আমরা হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। আসলে আমরা ঠাকুরগাঁও থেকে দিনাজপুর যেতে যেতে এত মানুষের আন্তরিকতা পাচ্ছি, এটা কখনো ভোলার মতো না। আঙ্কেলের বাসা হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে আপনার দিনাজপুরের দলুয়া বাজার, বীরগঞ্জের দলুয়া বাজার আর কি। তো ভাইয়া হচ্ছে আমাদেরকে লিফট দেয় এই বাইকে করে। লিফট দেওয়ার পর হচ্ছে আপনার এখানে এসে হচ্ছে বললে যে চা খেতে হবে, চা না খেলে হচ্ছে মানে কষ্ট পাচ্ছি আর কি, মন খারাপ করতেছে। তো চাটা খেলাম, আমরা এখন দিনাজপুরের দিকে যাব। তো দেখা যাক। এর আগে হচ্ছে একটা ভাই আমাদেরকে লিফট দিছিল, সেটা হচ্ছে কি বাজার না, বড় খোঁচাবাড়ি বাজার। ওইখানেও চাটা খেয়ে হচ্ছে মাত্র লিফট পেলাম। ওইখান থেকে হচ্ছে 5 কিলো আনছে আমাদেরকে, এরপর এখানে নিয়ে আসলো 6 কিলো। ধলুয়া বাজার পর্যন্ত আমরা একটা বাইকে লিফট পাইছি। এরপর অনেকক্ষণ ধরে আমরা দাঁড়ায় আছি, মানে লিফট পাইতেছি না, কারণ রাত তো অনেকে নিতে চায় না, কারণ হচ্ছে ডাকাত মাকাত থাকতে পারে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ, আমি যদি একটা লিফট পাই 2 রাকাত নফল নামাজ পড়বো। এরপরেই হচ্ছে 2টার পরেই হচ্ছে মানে থেমে গেল। মানে আল্লাহ তাআলার দেখেন পরিকল্পনা কত সুন্দর। আমিও আল্লাহকে বলি যে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। এরপর 2টা ট্রাক আমাদেরকে ক্রস করে যায়। এরপরে হচ্ছে মামা মানে অনেক স্পিডে যাচ্ছিল, করে ব্রেক ধরে হচ্ছে থামাই। কি মনে করে নিছে আমি জানি না। মামা কি মনে করে নিছেন? আমি আমাদের স্টাফ মনে করছি আমাদের। আচ্ছা, আমরা হচ্ছে টাকা ছাড়া বাংলাদেশের 24 জেলা ঘুরতেছি, থ্যালাসেমিয়া সচেতনতা, একটা রোগ সম্পর্কে সচেতন করতে আর দেশটা দেখতে আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন হচ্ছে দিনাজপুরের হাজী দানেশ যেই বিশ্ববিদ্যালয়টা আছে বিজ্ঞান ও প্রযুক্তি, এই বিশ্ববিদ্যালয়ে থাকবো আজকে।